তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো বাইরে যদি কোনো আওয়াজ এসে থাকে প্লিজ একটু কোঅপারেট করে নিও, ঠিক আছে? এবং আমি তোমাদের কাছে এই নিয়ে সরি চেয়ে নিচ্ছি। তো আজ তোমাদের আমি এবিটি টেস্ট পেপারের পেজ নাম্বার 105 পেজের যেসব এসিকিউগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। এর আগে সমস্ত পেজের এসিকিউ তোমাদের করানো কমপ্লিট হয়ে গেছে, যারা দেখোনি তারা দেখে নিও। এছাড়াও তোমাদের একদিকে কিন্তু মক টেস্ট সিরিজ চলছে, যারা নতুন তারা যদি দেখতে চাও তাহলে দেখে নিও, কারণ শর্ট কোয়েশ্চেন অ্যাটেম্প করাটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং তোমরা যাতে একটা শর্ট কোয়েশ্চেনে ভালো মার্কস ক্যারি করো ঠিক সেই জন্যেই এই প্র্যাকটিস সিরিজটা করানো। তাই যারা দেখোনি তারা দেখে নিও। এছাড়াও বাংলার সমস্ত বড় প্রশ্নের সাজেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং তার সাথে নোটসও লেখানো আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো আজকের সেটের প্রশ্ন উত্তরগুলি দেখে নেওয়া যাক। তো আজকের এই সেটের প্রথম প্রশ্ন কি? এ আগুন নিভবে না, কোন আগুনের কথা বলা হয়েছে? তো আমি আগে যতগুলো সেট করিয়েছিলাম এবং আজকেও বলে দিচ্ছি যে যে গল্প থেকে নেওয়া হবে এবং তার সাথে লেখক বা কবির নাম কিন্তু মেনশন করে দেবে, ঠিক আছে? এবং নিচে আন্ডারলাইন করে দেবে। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচে গল্পে প্রশ্নোত্তরিত অংশে নিরন্ন বুভুক্ষ মানুষের ক্ষুধার তীব্র আগুনের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, সতীশ মিস্ত্রির কোন কোন ধানে মোড়ক লেগেছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করবে। তো মহাশ্বেতা দেবীর ভাত গল্পে উল্লেখিত সতীশ মিস্ত্রির হাড়কুল, পাটনাই এবং মোটা এই 3 প্রকার ধানে মোড়ক লেগেছিল। পরের প্রশ্ন কি? ভোরের আলোয় নেমে এসে হরিণটি কি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল? তো জীবনানন্দ দাশের শিকার কবিতায় হরিণটি ভোরের আলোয় নেমে এসে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। যা পারি কেবল কবি কি পারেন বলে জানিয়েছেন? তো মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জঙ্গলে ছিন্ন ভিন্ন মেয়েটিকে দেখে তার কবিতার মাধ্যমে বিবেককে জাগিয়ে রাখতে পারেন। পরের প্রশ্ন, কবির দেহ ও চোখ কি দেখতে চায়? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? শক্তি, এটা ভুল করো না। শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় কবির দেহ চাই সবুজ বাগান এবং চোখ সবুজ দেখতে চায়। চোখ কি চাই? সবুজ দেখতে চায় এবং দেহ কি চাই? সবুজ বাগান। পরের প্রশ্ন দেখো, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কোথায় কিসের মতো আসে? উত্তরে কি হবে? যে সমর সেনের মহুয়ার দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ঘুরে ফিরে ঘরে আসে। বহুরূপী তখন লাটে উঠবে কেন? তো উত্তরটা কি হবে? শম্ভু মিত্রের বিভাগ নাটকে নিষিদ্ধ রাজনৈতিক আদর্শের সঙ্গে বহুরূপী সম্পর্ক আছে জানলে বহুরূপী লাটে উঠবে। পরের প্রশ্ন কি? অথবা দিয়ে আছে, ঠিক আছে? রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান, কি দেখে ভয়ে পিছিয়ে যান? উত্তরে কি লিখবে? যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকে মঞ্চের উইংস দিয়ে বেরোনোর সময় পরনে ময়লা পাজামা, গায়ে কালো চাদর, এলোমেলো চুলের প্রম্পটার বৃদ্ধ কালিদাস সেনকে দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন। ভয় পেয়ে পিছিয়ে যান, এটাও লিখতে পারো, ঠিক আছে? এই যে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট, পুলিশ আসার কারণ কি? এটা পেজ নাম্বার 25-এ তোমাদের 7 নম্বর প্রশ্নের উত্তরটা আমি প্রশ্ন নাম্বারিংটা করে দিয়েছি, তাহলে খুঁজতে অসুবিধা হবে না। যারা পুরোনোগুলো দেখেছো তাদের তো অসুবিধা হবে না, যারা নতুন তাদের জন্য এটা লিখে দিয়েছি, ঠিক আছে? পেজ নাম্বার 25-এর উত্তরটা পেয়ে যাবে। এরপর দেখো, অথবা দিয়ে কি আছে? সে নীতি হবে, ঠিক আছে? সে রাজনীতি আমার জন্য নয়, কোন রাজনীতির কথা বলা হয়েছে? তো এখানে কি হবে উত্তরে? যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকে উল্লেখিত রাজনীতির ছলে সরল ভ্রাতাকে বন্দি করা, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা এবং ধর্মের দোহাই দিয়ে সিংহাসনে বসায় যদি রাজনীতি হয়, তাহলে বক্তা অর্থাৎ মোহাম্মদের এই রাজনীতির কোনো প্রয়োজন নেই।
প্রশ্নটা করানো আছে। দেখো, একটা প্রশ্ন বারবার করাচ্ছি না, যারা সেটগুলো পরপর লিখে রেখেছো তাদের জন্য, যাতে একটা প্রশ্ন তোমাদের অনেকবার না লিখতে হয়। যেখানে লিখে রেখেছো সেখানে একবার করে রিভিশন, সেখানে একবার লেখা থাক, রিভিশনটা কিন্তু বারবার দিও, ঠিক আছে? এরপর দেখো, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কাকে খেয়েছিল? এটা পেজ নাম্বার 9-এ, তোমাদের 9-এর অ্যান্সারটাতে করানো আছে। এরপরের প্রশ্ন, অথবা দিয়ে কি আছে? ওর কাছে পেতে পারো, জলের প্রয়োজন হলো কেন? উত্তরে কি লিখবে? যে কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে উল্লেখিত গুরু নানকের মতে বলি কান্ধারির কাছে জল পাওয়া যেতে পারে। মর্দানা হাসান আবদালের জঙ্গলে পৌঁছে জলতেষ্টায় জল ছাড়া মাছের মতো ছটফট করছিল। তার তেষ্টা নিবারণের জন্যই জলের প্রয়োজন হয়েছিল। পরের প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে গুচ্ছধ্বনি কাকে বলে? পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলা হয়। ভালো করে কিন্তু করবে, আগেও করেছি আমি যখন তোমাদের এমসিকিউ এসিকিউ সাজেশন দিয়েছি ভাষা থেকে, তখনও করেছি এবং আজকেও বলছি, প্রশ্নটা ইম্পর্টেন্ট। অর্থাৎ যে দুটি ব্যঞ্জন ধ্বনির মাঝখানে কোনো স্বরধ্বনি থাকে না তাকে গুচ্ছধ্বনি বলা হয়। যেমন অজন্তা, যন্ত্র, শঙ্কা। এরপর দেখো, এলএডির পুরো নাম কি? এগুলো সব আগে করানো হয়ে গেছে এবং দেখো ওই প্রশ্নগুলোই কিন্তু টেস্ট পেপারে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে, ঠিক আছে? তোমাদের যখন সাজেশন দিয়েছিলাম, যারা পুরনো তারা তো জানো, সমস্তটাই কিন্তু লেখানো আছে তোমাদের। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, বানানটা ভালো করে কিন্তু করো। এরপরে দেখো, সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি? এটাও করানো আছে। তো দ্রুত উচ্চারণের সুবিধার জন্য কোনো সময় বড় শব্দের কিছু অংশ বিশেষ বাদ দিয়ে শব্দের চেহারার পরিবর্তন ঘটিয়ে শব্দটিকে ছোট করে উচ্চারণ করে সম্পূর্ণ শব্দের অর্থে ব্যবহার করা হয়, তাকে ক্লিপিংস বা সংক্ষেপিত পদ বলা হয়। যেমন কি মাইক্রোফোন থেকে মাইক, টেলিফোন থেকে ফোন, ঠিক আছে? তো এখানে 12টা প্রশ্ন কমপ্লিট হলো। কোনো অসুবিধা হলে জানিও। এর আগের পেজগুলো করানো আছে, যারা দেখোনি তারা দেখে নিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবং এই সময় যদি তোমাদের নোটস লিখতে অসুবিধা হচ্ছে, কারণ সমস্ত সাজেশন দেওয়া কমপ্লিট আছে, তারা যদি নোটস পারচেস করতে চাও তাহলে টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করে নিও। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমাদের যেটা সুবিধা তোমরা সেটাই করো, ঠিক আছে? এবং সকলে কিন্তু অবশ্যই ভালো করে পড়াশোনা করো এবং ভালো থেকো। থ্যাংক ইউ।